কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। ফ্ল্যাটে জমি বিক্রির নামে কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিহার থেকে গ্রেফতার করে আনলো বিধাননগর থানার পুলিশ। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার। গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকের, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেফতার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখন অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রমোটার। আর এই প্রমোটারই নাকি নাম ছিলেন বিহারের ভোটে। এনডিএর সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে তার নাম। বিহারে প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন কুমার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার। বিহারের বাসিন্দা প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তাঁর প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।
বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। যারা চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই ছাত্রবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্ট লেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অফিসের কর্মী নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। লেক টাউনে সুজিতের রেস্তোরাঁতেও যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির অভিযান। গোলাঘাটায় সুজিতের ছেলের ধাবাতেও হানা দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলের ধাবা এবং সেই ধাবাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি। আর এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযান, সেই ইডি অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে তোপ সুজিত বসুর। দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা তোপ পদ্ম শিবিরের। আদালতের নির্দেশেই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। ইলেকশন যত এগিয়ে আসবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে। এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়। আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে। নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিই, ফল তো নিশ্চয়ই আসবে। ইডির যে রেড হচ্ছে, যতদূর আমাদের কাছে খবর, তারা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে কাজ করছে। আপনারা জানেন এই মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসির সাথে উঠে আসে। কোর্টের নির্দেশে ইডির হাতে সেটা যায়। কোর্ট বলেছে এটা তদন্ত করছে। ইডিকে দোষ দিয়ে কি হবে? ইডি তার কর্তব্য পালন করছে। চুরি করবে, ধরবো না, তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা। নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি। নিতাই দত্তের বাড়ি থেকে উদ্ধার কয়েকটি নথি। 2016 থেকে 2020 পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ। পুরসভা ও অয়নশীলের মধ্যস্থতাকারী নিতাই। মধ্যস্থতাকারী হিসেবে কাজের অভিযোগ। এজেন্সির তৎপরতায় বোঝা যায় ভোট আসছে। সুজিতের বাড়িতে ইডি হানা নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। শিক্ষক নিয়োগের মতোই পুরো নিয়োগে দুর্নীতি, পাল্টা কুণালকে নিশানা শুভেন্দু অধিকারীর। আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে, আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে। হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপিকে কিভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম। তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে। ভোট আসছে, রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এগুলো বাড়ির 2 জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ বাপ কেউ ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে। শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে। সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। শুভেন্দুর নিশানায় ফিরহাদ রথিন। পুর নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে দাবি শুভেন্দুর। বেছে বেছে এজেন্সি দিয়ে তৃণমূলকে টার্গেট। শুভেন্দুকে পাল্টা তোপ কুণাল ঘোষের। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে।
বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে। সিবিআই তাদের বাড়িতে যায় না, তাদের এগেনস্টে তদন্ত হয় না। চাপের কাছে নথি স্বীকার না করে তৃণমূলের থেকে মাথা উঁচু করে লড়াই করলে তাদের কাছে সিবিআই আর ইডি যায়। এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন। সিবিআই আর ইডি তো বিজেপি, শুভেন্দু বাবু তো বিজেপিতে গেছেন বলে ওনাকে আর এগুলো ফেস করতে হচ্ছে না। যার যার বিরুদ্ধে অভিযোগ, যা তথ্য প্রমাণ আছে সেগুলো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিআই অফিসে গিয়ে দিয়ে আসুন, ইডি অফিসে গিয়ে দিয়ে আসুন। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ। নদিয়ার 2 বাসিন্দার কাছে নথি চেয়ে নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। আতঙ্কে বাসিন্দারা। নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। নদিয়ার ধুবুলিয়ার 2টি বাড়িতে পৌঁছেছে এনআরসি নোটিশ। সঞ্জু শেখ এবং আরশাদ শেখের নামে এনআরসি নোটিশ। সঞ্জু শেখের দাবি 14 বছর আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তিনি অসমে যান। এখন হঠাৎ নথি চেয়ে এনআরসি নোটিশ। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। বললো যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস। 14 বছর আগে গিয়েছিলাম, 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। নথি চেয়ে এনআরসির নোটিশ পৌঁছেছে ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখের বাড়িতেও। কাজের খোঁজে তিনি অসমে গিয়েছিলেন 16 বছর আগে। নোটিশ পেয়ে ঘুম উড়েছে আতঙ্কে। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সবকিছু। মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার। মানে এত পরিস্থিতি, আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে। হ্যাঁ, আসামে কাজে গেছিলাম, তাও 16 বছর আগে। বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে। গত বছর ডিসেম্বর থেকে বাংলায় একের পর এক এনআরসির নোটিশ আসছে। প্রথমে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা তিনি। তাকেই এনআরসি নোটিশ ধরা বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙার নিশিকান্ত দাস, কোচবিহারে তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি। এবার নদিয়ার 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ। সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে আরো 3 জন নাবালক। আর এই 6 জনকে দেশে ফেরানোর জন্য আগেই কেন্দ্রকে সময় বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল 6 জনই ভারতীয়, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কাউকে আটকে রাখা হয়েছে ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের সঙ্গে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দেয় বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল বাংলাদেশি তকমা দিয়ে যাদের পাঠানো হয়েছিল সেই 6 জনই ভারতীয়। এ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠিয়েছে সে দেশের হাইকোর্ট। তাতে বলা হয়েছে 6 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক ভারত সরকার। সোনালী খাতুনরা এবার কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষায় তার পরিবার। এই 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে? ওর দায়িত্বটা কে নেবে? ও যে অমনি হয়ে আছে। বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদেরকে? বিনা যাঁচ পড়তাল করে ওদেরকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে বলবে? কলকাতা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যখন বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় গত 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
সোনালীদের ঘরে ফেরাতে আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার 6 জনকে দেশে ফেরাতে বলে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিল বাংলাদেশের হাইকোর্ট। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। তাবাকোশি মিরিকের একমাত্র হটস্পট, দেশি বিদেশি পর্যটকদের কাছে চুম্বক। আর এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি। শনিবারের বৃষ্টি ধসে সব শেষ, চারিদিকে শুধু ধ্বংসের ছবি। বিধ্বস্ত তাবাকোশিতে প্রথম নিউজ 18 বাংলা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকোশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকোশি লণ্ডভণ্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকোশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था। हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকোশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকোশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत इस बार तो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা, কবে স্বাভাবিক হবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকোশি।